আজকে প্রিয়াম্বেলের পার্ট 2 ভিডিও। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো শুরু করার আগে আমি প্রথমে একটু ইন্ট্রোডাকশন মানে যেটা আগের দিনের সামারি সেটা করে নিই, যেখানে আমরা প্রিয়াম্বেল সম্পর্কে জেনেছি ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশন। তাহলে প্রিয়াম্বেলটা কি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন কিসের, কনস্টিটিউশনের। সেখানে দুটো পারপাস আছে, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে অবজেক্ট। শুধুমাত্র যেটা প্রিয়াম্বেল শুধুমাত্র একবারই অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেটা হচ্ছে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। অ্যাডেড 3 টার্ম, তিনটে জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। এই তিনটে ওয়ার্ডকে অ্যাড করা হয়েছে। আর কি কি তার সাথে ইনক্লুড আছে? জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি সে ইনক্লুড আছে। তাহলে এইটা আমাদের যে প্রিয়াম্বেল সেটাকে অ্যাডপ্ট করা হয়েছে 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে, 26শে নভেম্বর 1949। এবং প্রিয়াম্বেলের ফার্স্টে কি লেখা আছে? উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া। আর তার সাথে আরো অ্যাড করা আছে যেগুলো, সেটা হচ্ছে সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। কি কি? সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক আর রিপাবলিক। আগের ভিডিওতে সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, জাস্টিস, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি এসব সম্পর্কে আলোচনা কিছুটা করেছি, আর বাদবাকিগুলো রয়েছে সেটা এই ভিডিওতে আলোচনা করব। যেমন এখানে আমরা কি দিয়ে শুরু করব? রিপাবলিক দিয়ে শুরু করব। যে রিপাবলিক বলতে কি বোঝাতে চাইছে দেখো এবার রিপাবলিকটা কি বলছে। Therefore, the term republic in our preamble indicates that India has an elected head called the president. এখানে বলছে প্রজাতন্ত্র মানে হলো আমাদের ভারতে একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান আছে, যাকে আমরা রাষ্ট্রপতি বলি। বলছে হি ইজ ইলেক্টেড ইনডিরেক্টলি ফর এ ফিক্সড পিরিয়ড অফ 5 years। বলছে রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নয়, সংসদ ও রাজ্যের বিধায়কদের ভোটে নির্বাচিত হন, তার মেয়াদ 5 বছর হয়। ইনডিরেক্টলি কিভাবে? আমরা কিন্তু ডিরেক্টলি রাষ্ট্রপতিকে নির্বাচন করছি না, আমরা বিভিন্ন রিপ্রেজেন্টেটিভকে ভোট দিচ্ছি, যেটাকে বলা হয় এমএলএ। তাদেরকে আমরা ভোট দিচ্ছি, তারা গিয়ে ভোট দিয়ে একজন প্রেসিডেন্টকে নির্বাচন করছে। তাহলে ইনডিরেক্টলি, আমরা কিন্তু জনগণ ডিরেক্টলি ভোট দিয়ে নির্বাচন করছি না। এ রিপাবলিক অলসো মিনস টু মোর থিংস অন বলছে টু মোর থিং। ওয়ান্স কি? ওয়ান্স হচ্ছে ভেস্টিং অফ পলিটিক্যাল সভরেন্টি ইন দ্য পিপল and not in a single individual like a king. Second কি? The absence of any the absence of any privileged class and hence all public office being open to every citizens without any discrimination. এখানে বলছে যে প্রজাতন্ত্র মানে আরো দুটি বিষয়। কি কি? একটা হচ্ছে সব সময় রাজনৈতিক ক্ষমতা জনগণের হাতে থাকবে। তাহলে রাজনৈতিক ক্ষমতা কাদের হাতে থাকবে? জনগণের হাতে থাকবে, কোনো রাজা বা কোনো ব্যক্তির হাতে নয়। 2 কি? সমাজে কোনো বিশেষ সুবিধাপ্রাপ্ত শ্রেণী থাকবে না, যা সব নাগরিক সমানভাবে সরকারি চাকরি বা পদে যোগ দিতে পারবেন কোনো বৈষম্য ছাড়াই। এটাই কি? রিপাবলিক। তাই তো, রিপাবলিক সম্পর্কে বুঝলাম। এইবার আমরা জানবো হচ্ছে জাস্টিস সম্পর্কে। জাস্টিস বলতে কি বোঝাতে চেয়েছে? এখানে বলছে the term justice in the preamble embraces three distinct forms. সেটা হচ্ছে কি? social, economic and political secured through various provisions of fundamental rights and directive principles. এখানে বলছে যে প্রস্তাবনায় ন্যায় বিচার 3 রকম। প্রস্তাবনায় কি? ন্যায় বিচারকে 3 রকম ধরা হয়েছে। একটা হচ্ছে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক। এগুলো নিশ্চিত করা হয়েছে মৌলিক অধিকার ও রাষ্ট্রের নির্দেশমূলক নীতির মাধ্যমে। বলছে সোশ্যাল জাস্টিস denotes the equal treatment of all citizens without any social distinction based on caste, color, race, religion, sex and so on. বলছে সামাজিক ন্যায় মানে হলো সকল নাগরিকের সমান অধিকার থাকবে, জাত, বর্ণ, ধর্ম, লিঙ্গ বা অন্য কোনো কারণে বৈষম্য হবে না। It means absence of privileges being extended to any particular section of the society and improvement in the conditions of backward classes like SC, ST and OBCs and women. এখানে বলছে এর মানে হলো সমাজের কোনো বিশেষ শ্রেণীকে বাড়তি সুবিধা দেওয়া হবে না, বরং যারা পিছিয়ে পড়া শ্রেণী যেমন SC, ST, OBC এবং নারী, তাদের উন্নতির ব্যবস্থা করা হবে। এটা কি বলছে? জাস্টিসে বলা আছে। ইকোনমিক জাস্টিস
denotes the non-discrimination between people on the basis of economic factor. অর্থনৈতিক ন্যায় বিচার মানে হলো গরিব বা ধনী হওয়ার কারণে কোনো বৈষম্য থাকবে না। It involves the elimination of glaring inequalities in wealth, income and property. এখানে বলছে অর্থনৈতিক ন্যায় মানে হলো তোমার যে সম্পত্তি, আয় এর মধ্যে যে বিশাল ফারাক আছে সেটাকে কমানো। A combination of social justice and economic justice denotes what is known as distributive justice. মানে সামাজিক অর্থনৈতিক ন্যায় মিলেই বন্টনমূলক ন্যায় তৈরি হয়। মানে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস কিভাবে তৈরি হয় সেটা হচ্ছে দুটোকে ইনক্লুড করে তৈরি হয়, একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস আর একটা হচ্ছে ইকোনমিক জাস্টিস, যেখানে সবার জন্য সুযোগ ও সম্পদ সমানভাবে থাকবে। এরপরে আমরা কি সম্পর্কে জানবো, এটা আমরা জেনে গেছি। এরপরে আমরা জানবো হচ্ছে তোমার লিবার্টি। তার আগে কিছু বাকি আছে সেটা আমি বলে দিই। Political justice implies that all citizens should have equal political rights, equal access to all political offices and equal voice in the government. এখানে বলছে রাজনৈতিক ন্যায় মানে হলো সব নাগরিকের সমান রাজনৈতিক অধিকার থাকবে, সবাই সমানভাবে নির্বাচনে দাঁড়াতে ও সরকারের কাজে অংশ নিতে পারবে। The ideal of justice, social, economic and political has been taken from the Russian Revolution 1917. তাহলে রাশিয়ান রিভলিউশন কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1917 হয়েছিল। ন্যায় বিচার এই আদর্শ সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক রাশিয়ান বিপ্লব থেকে নেওয়া হয়েছে। কোন বিপ্লব থেকে নেওয়া হয়েছে? রাশিয়ান বিপ্লব থেকে আমরা তিনটে জাস্টিস নিয়েছি, সেটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, ইকোনমিক্যাল জাস্টিস অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। এবার আমরা জানবো লিবার্টি সম্পর্কে। এখানে বলছে the term liberty means the absence of restraints on the activities of individual and at the same time providing opportunities for the development of individual personalities. এখানে বলছে স্বাধীনতা মানে হলো মানুষের কাজের ওপর অযথা বাধা না দেওয়া, বরং প্রত্যেককে নিজের প্রতিভা ও ব্যক্তিত্ব গড়ে তোলার সুযোগ করে দেওয়া, সেটা কি বলা হয়? লিবার্টি। The preamble sources to all citizens of India liberty of thought, expression, belief, faith and worship through their fundamental rights enforceable in court of law in the case of violation. বলছে প্রস্তাবনা সব নাগরিকের স্বাধীনতা দিয়েছে, ভাবনা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্মবিশ্বাস ও উপাসনার অধিকার, এগুলো মৌলিক অধিকার হিসাবে আদালতের মাধ্যমে রক্ষা করা হয়। লিবার্টি ইজ এলাবোরেটেড ইন দ্য প্রিয়াম্বল ইজ very essential for the successful functioning of the Indian democratic system. স্বাধীনতা ভারতের গণতন্ত্রের সফলভাবে চলার জন্য অত্যন্ত জরুরি, তাই তো? However, liberty does not mean license to do what one's like and has to be enjoyed within the limitation mentioned in the constitution itself. এখানে বলছে তবে স্বাধীনতা মানে এই নয় যে যা খুশি তাই করা যাবে। সংবিধানের যে সীমারেখা দিয়েছে তার ভেতরেই স্বাধীনতা ভোগ করতে হবে। In brief, the liberty convinced by the preamble or fundamental rights is not absolute but qualified. এখানে বলছে সহজ করে বললে প্রস্তাবনা বা মৌলিক অধিকার যে স্বাধীনতা দেয় তা সীমাহীন নয়, বরং কিছু শর্তযুক্ত। হ্যাঁ, the ideals of liberty, equality and fraternity in our preamble have been taken from the French Revolution 1789 to 1799. তাহলে আমরা কি লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি এই তিনটি ওয়ার্ড আমরা কোথা থেকে নিয়েছি? সেটা হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন থেকে 1798 and 1799 এর মধ্যে। আমাদের প্রস্তাবনার স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্বের যে আদর্শ আছে তা ফরাসি বিপ্লব 1779 থেকে 1799 থেকে নেওয়া হয়েছে। এবার আমরা জানবো ইকুয়ালিটি সম্পর্কে। ইকুয়ালিটি কি বলছে? The term equality means the absence of special privilege to any section of the society and the provision of adequate opportunities for all individual without any discrimination. ইকুয়ালিটি বলতে বোঝায় সমাজের কোনো অংশকে বিশেষ সুবিধা না দেওয়া এবং সব মানুষের জন্য সমান সুযোগ তৈরি করা। যেমন স্কুল, চাকরি বা ভোট অধিকার সবার জন্য সমান থাকবে। ধনী, গরিব বা জাতি, ধর্ম দেখে আলাদা করা যাবে না, সেটা কি? ইকুয়ালিটি। বলছে the preamble sources to all citizens of India equality of status and opportunity.
আমাদের প্রিয়ম্বেল প্রতিটি ভারতীয় নাগরিককে মর্যাদা ও সুযোগের সমান অধিকার দিয়েছে, অর্থাৎ আইন ও সমাজে সবাই সমান, না কেউ ছোট না কেউ বড়। The provision of equality is secured in the Indian Constitution through fundamental rights, especially Article 14 to 18. বলছে ভারতের সংবিধানে এই সাম্যতার অধিকারকে মৌলিক অধিকারের মধ্যে সুরক্ষিত করা হয়েছে, বিশেষ করে 14 থেকে 18 নম্বর অনুচ্ছেদে। যেমন আইন সবার জন্য সমান, অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে, উপাধি নিষিদ্ধ করা হয়েছে, তাই তো? বলছে the ideal of equality in our constitution has been taken from the French Revolution 1789 to 1799. আমাদের সংবিধানের সাম্যতার যে আদর্শটি আছে তা এসেছে ফরাসি বিপ্লব থেকে 1779 থেকে 1799 সালের মধ্যে। এই বিপ্লবে সবার জন্য স্বাধীনতা, সাম্যতার, ভ্রাতৃত্বের আদর্শ প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আমরা 14 থেকে 18 পর্যন্ত আর্টিকেল জেনে নেব। 14 আর্টিকেলে বলছে ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল 14 কি বলছে? ইকুয়ালিটি বিফোর ল, সব নাগরিকের জন্য সমান, সব নাগরিকের জন্য আইন সমান। এখানে বলছে সব নাগরিকের জন্য আইন সমান। রাষ্ট্র কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা দিতে পারবে না। এক্সাম্পল আদালত, ধনী গরিব মন্ত্রী সাধারণ সবার জন্য একই আইন প্রযোজ্য আদালতে। 15 নম্বর আর্টিকেলে বলছে প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন। এখানে বলছে যে ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করা যাবে না, তবে নারী, শিশু, এসটি এবং ওবিসিদের উন্নতির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে। এক্সাম্পল মেয়েদের জন্য আলাদা আসন সংরক্ষণ, এসটি ছাত্রদের জন্য স্কলারশিপ। আর্টিকেল 16 বলছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। বলছে সরকারি চাকরিতে সমান সুযোগ থাকবে, তবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সংরক্ষণ রাখা যাবে। এক্সাম্পল ইউপিএসসি, এসএসসি পরীক্ষায় সবার সমান সুযোগ, কিন্তু যারা এসটি, ওবিসির জন্য রিজার্ভেশন থাকবে। আর্টিকেল 17 বলছে অ্যাবলিশন অফ আনটাচএবিলিটি। আনটাচএবিলিটি মানে অস্পর্শতা সম্পূর্ণরূপে অবৈধ, এর প্র্যাকটিস করলে শাস্তিযুক্ত অপরাধ মানা হয়। এক্সাম্পল আগে দলিতদের মন্দিরে ঢুকতে দেওয়া হতো না, এখন তা আইনত দণ্ডনীয়। আর্টিকেল 18 বলছে অ্যাবলিশন অফ টাইটেলস, উপাধি। রাষ্ট্র কোনো উপাধি মানে টাইটেল দেবে না, তবে একাডেমিক যেমন হচ্ছে ডক্টরেট এবং মিলিটারি টাইটেল যেমন হচ্ছে ক্যাপ্টেন, কর্নেল রাখা যাবে। এক্সাম্পল রায় বাহাদুর, শাহ ইত্যাদি ব্রিটিশ আমলের উপাধি এখন অবৈধ। এরপরে আমরা জানব ফ্যাটার্নিটি সম্পর্কে। দ্য টার্ম ফ্যাটার্নিটি মিনস এ সেন্স অফ ব্রাদারহুড। মানে ফ্যাটার্নিটি মানে হলো ভ্রাতৃত্ববোধ বা একে অপরকে ভাইয়ের মতো দেখা। যেমন আমরা ভিন্ন ধর্ম, ভাষা, জাতির হলেও নিজেদের এক পরিবারের মতো ভাবনা। The preamble declares that fraternity is to assure the dignity of the individual and the unity of integrity of the nation. এখানে বলা হয়েছে সংবিধানের প্রিয়ম্বেলে বলা হয়েছে ভ্রাতৃত্বের লক্ষ্য হলো প্রতিটি মানুষের মর্যাদা রক্ষা করা এবং দেশের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখা। যেমন আমরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষার হলেও সবাই মিলে এক ভারত। This concept was also taken from the French Revolution 1789 to 1799 along with liberty and equality. বলছে ভ্রাতৃত্বের ধারণা ফরাসি বিপ্লব থেকে নেওয়া হয়েছে, যেখানে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্যাটার্নিটি তিনটি এটাকে নেওয়া হয়েছে। এবার আমরা জানবো যে ফ্যাটার্নিটির অর্থ কি আরেকটু জেনে নিই। ফ্যাটার্নিটির অর্থ হচ্ছে ভ্রাতৃত্ববোধ, মানে হলো নাগরিকদের মধ্যে ভ্রাতৃত্ব, একে অপরকে সমানভাবে দেখা, সকলের মর্যাদা রক্ষা করা এবং জাতীয় ঐক্য ও অখণ্ডতা বজায় রাখা। এটা কোথা থেকে এসেছে? ফরাসি বিপ্লব থেকে, ফ্রেঞ্চ রিভলিউশন থেকে এসেছে। আর তিনটি নেওয়া হয়েছে, এখানে হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন থেকে তিনটি অ্যাডপ্ট করা হয়েছে, নেওয়া হয়েছে লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্যাটার্নিটি। হ্যাঁ, সংবিধানের ফ্যাটার্নিটি কোথায় আছে দেখো। টু প্রমোট ফ্যাটার্নিটি অ্যাসিউরিং দ্য ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। প্রত্যেক ব্যক্তির মর্যাদা ও জাতির ঐক্য ও অখণ্ডতা নিশ্চিত করতে ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়। কোন অ্যামেন্ডমেন্ট বলছে? কোন অ্যামেন্ডমেন্ট থেকে যুক্ত? দেখো, মূল সংবিধান 1949 সালে ফ্যাটার্নিটি শব্দটা ছিল, তবে লেখা ছিল শুধু ইউনিটি অফ দ্য নেশন। কি লেখা ছিল? ইউনিটি অফ দ্য নেশন। 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এটাকে পরিবর্তন করা হয়। সেখানে কি করা হয়? ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, অর্থাৎ ফ্যাটার্নিটির সঙ্গে ইন্টিগ্রিটি যোগ করা হয়। কততম অ্যামেন্ডমেন্টে? 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে।
ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট, মানে কেন বলা হয়েছে? আর্টিকেল 1 এ বলা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেট। মানে হলো ভারত কোনো আলগা ফেডারেশন নয়, রাজ্যগুলোর আলাদা হয়ে স্বাধীন হতে পারবে না, পুরো দেশ একসাথে যুক্ত থাকবে। এখানে ফ্যাটার্নিটির ধারণা কাজে লাগে, নাগরিক ও রাজ্যগুলো যেন নিজেদের আলাদা না ভেবে এক ভারতবর্ষ হিসাবে ভাবে। কিন্তু কিছু তথ্য জানবো যেগুলো সিগনিফিকেন্স অফ দ্য প্রিয়াম্বেলও তুমি বলতে পারো। যেমন প্রথমে দেখো, ডক্টর বি আর আম্বেদকর ডিসক্রাইবড আর্টিকেল 32 অ্যাজ দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। বলছে ডক্টর বি আর আম্বেদকর আর্টিকেল 32 কে সংবিধানের প্রাণ এবং আত্মা বলেছেন। কত নম্বর আর্টিকেলকে? 32। কে বলেছেন? ডক্টর বি আর আম্বেদকর। অ্যাকর্ডিং টু ডক্টর বি আর আম্বেদকর, the preamble represent the philosophical dimension of the constitution. According to Dr. B.R. Ambedkar, the preamble represent the philosophical dimension of the constitution. Ambedkar মানে প্রিয়ম্বেল হলো মানে মতে, আম্বেদকরের মতে প্রিয়ম্বেল হলো সংবিধানের দার্শনিক দিক বা নির্দেশের প্রতিফলন। স্যার আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার বলেছেন যে দ্য প্রিয়ম্বেল টু আওয়ার কনস্টিটিউশন এক্সপ্রেস what we had thought or dreamed so long। কি বলেছে? dreamed so long, মানে তিনি বলেছেন প্রিয়ম্বেল আমাদের দীর্ঘদিনের চিন্তা এবং স্বপ্নকে প্রকাশ করে। তিনি বলেছেন the preamble to our constitution expresses what we had thought or dreamed so long। এরপরে কে এম মুন্সি বলেছেন যে called the preamble the horoscope of the sovereign democratic republic। কি বলেছে? horoscope of our sovereign democratic republic। মুন্সির মতে প্রিয়ম্বেল হলো আমাদের স্বাধীন গণতান্ত্রিক প্রজাতন্ত্রের জন্মোৎসব। পণ্ডিত এখানে কি বলছে? পণ্ডিত দাস ভগড়বা said, তিনি বলেছেন যে the preamble is the most precious part of the constitution, is the soul and the key and the jewel of the constitution। তিনি বলেছেন যে প্রিয়ম্বেলকে সংবিধানের সবথেকে মূল্যবান অংশ বলেছেন, যা আত্মা, চাবি এবং রত্ন স্বরূপ। এবার স্যার আর্নেস্ট পার্কার কি বলেছেন? স্যার আর্নেস্ট পার্কার ডিসক্রাইব দ্য প্রিয়াম্বেল অ্যাজ দ্য কি নোট টু দ্য কনস্টিটিউশন। কি নোট বলেছেন? কে বলেছেন? স্যার আর্নেস্ট পার্কার প্রিয়াম্বেলকে কি নোটস বলেছেন। তিনি quoted the preamble is in his book, তার বই কি? প্রিন্সিপাল অফ দ্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি 1951। তাহলে স্যার আর্নেস্ট বার্কারের বইয়ের নাম কি? দ্য প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি। কত খ্রিস্টাব্দে লিখেছেন? 1951। ইংরেজ রাজনৈতিক চিন্তাবিদ বার্কার প্রিয়াম্বেলকে সংবিধানের মূল সুর বলেছেন এবং নিজের বিখ্যাত বইতে সেটাকে লিখেছেন। M. Hidayatullah said the preamble resembles the US Declaration of Independence but is more than a declaration. It is the soul of our constitution। এখানে বলেছেন যে সাবেক প্রধান বিচারপতি হিদায়াতুল্লাহ প্রিয়াম্বেলকে আমেরিকার স্বাধীনতার ঘোষণার মতো বলেছেন, তবে তিনি মনে করেন এটি শুধু ঘোষণা নয় বরং সংবিধানের আত্মা। এবার আমরা কিছু কেস সম্পর্কে জানবো। সেটা হচ্ছে, প্রথম কেস হচ্ছে বেরুবেরি কেস। কত খ্রিস্টাব্দে হয়েছে? 1960 খ্রিস্টাব্দে হয়েছে। বেরুবেরি কেস কত খ্রিস্টাব্দে হয়েছে? সেটা হচ্ছে 1960 খ্রিস্টাব্দে হয়েছে। ইন দ্য বেরুবেরি কেস 1960 দ্য সুপ্রিম কোর্ট সেড দ্য প্রিয়াম্বেল ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। 1960 সালের বেরুবেরি মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল প্রিয়াম্বেল সংবিধানের অংশ নয়। এখানে মনে রাখার প্রয়োজন, বেরুবেরি কেস কত খ্রিস্টাব্দে হয়েছে? 1960 খ্রিস্টাব্দে হয়েছে। তারপর একটা জানবো কেশবনন্দী ভারতী কেস। Keshavananda Bharti case 1973. In Keshavananda Bharti 1773 the Supreme Court held that the preamble is a part of the constitution and express its basic features। 1773 সালে কেশবানন্দ ভারতী মামলায় আদালত ঘোষণা করেন যে প্রিয়াম্বেল সংবিধানের অংশ এবং এটি মৌলিক কাঠামোকে প্রকাশ করে। LIC of India case 1995 LIC of India case 1995 এখানে বলা হয়েছে in LIC of India case 1995 the Supreme Court again confirmed that the preamble is an integral part of the constitution। 1995 সালে LIC মামলায় সুপ্রিম কোর্ট আবারও বলেছিলেন প্রিয়াম্বেল সংবিধানের অবিচ্ছেদ্য অংশ।
42 Amendment Act 1976. The preamble was amended once in 1976 42nd Amendment, adding the word socially, secular and integrity. 1976 সালে 24তম সংশোধনী প্রিয়াম্বেলে সোশ্যালি, সেকুলার ও ইন্টিগ্রিটি শব্দ যোগ করা হয়। এখানে আরো কেস আছে, সেখানে হচ্ছে শরণ সিং ভার্সেস স্টেট অফ রাজস্থান, এটা হয়েছিল 1968 খ্রিস্টাব্দে। এবার এখানে বলা হয়েছে প্রিয়াম্বেল ইন্ডিকেটস দ্য সোর্স অফ দ্য কনস্টিটিউশন। এখানে কি বলা হয়েছে, প্রিয়াম্বেল ইন্ডিকেটস করে দ্য সোর্স অফ কনস্টিটিউশন কে, এবং introduction to the status, useful and to understand the legislative and policy। তারপরে কি আসলে বেরি ইউনিয়ন ভার্সেস এক্সচেঞ্জ অফ এনক্লেভস, সেটা হচ্ছে কত খ্রিস্টাব্দে হয়েছে, 1960 খ্রিস্টাব্দে হয়েছে। এখানে বলা হয়েছে প্রিয়াম্বেল ইজ দ্য কি to opening the mind of the makers। এখানে বলা হয়েছে but cannot consider as a part of the constitution। এই এখানেও তোমার হচ্ছে বেরি কেসও পার্ট বলে মানা হয়নি। আর একটা হচ্ছে কেশব নন্দী ভারত কেস, যেটা তো আমরা জানলাম, সেটা হচ্ছে প্রিয়াম্বেলকে পার্ট হিসাবে মানা হয়েছে কনস্টিটিউশনের, এবং আরেকটি ওয়ার্ড ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড এলআইসি, এটা সম্পর্কেও জানলাম। এখানে তোমার কি বলা হয়েছে, এখানে তোমার বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট এগেইন কনফার্মড দ্যাট দ্য প্রিয়াম্বেল ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এখানেও আবার পার্ট করা হয়েছে কনস্টিটিউশনকে। এই ছিল আজকের ভিডিও।